সুপ্রিয় দর্শক, এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। মূলত এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে। অনুষ্ঠানে যাবার আগে দিনের সংবাদগুলোর দু একটি শিরোনাম জেনে আসি। আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে ছিল দেশে ফের গ্যাস সংকট, গ্রাহক ভোগান্তি চরমে, বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশ। কাল দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে, জানা যেতে পারে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম। বিপ্লব রুহানী সহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, দীর্ঘদিন কর্মস্থলে উপস্থিত না থেকে পালানোর অভিযোগ। এছাড়াও আরও নানা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আজকে দিনভর স্থান পেয়েছে এবং একটি সংবাদ আছে যে বিভিন্ন স্থানে নাশকতামূলক বোমা সদৃশ বস্তু পাওয়া যাচ্ছে এবং এছাড়াও আরও বেশ কিছু সংবাদ রয়েছে। মোটামুটি এই আলোচনায় আমরা সেই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে থাকব পালাক্রমে। এবং আমার আজকের এই আলোচনায় আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি দুজনকে। আমার বাইরে রয়েছেন জনাব কর্নেল আব্দুল বাতেন, সংসদ সদস্য ঢাকা ১৬ জামাত ইসলাম থেকে নির্বাচিত, এবং রয়েছেন জনাব কামরুজ্জামান রতন, সংসদ সদস্য মুন্সিগঞ্জ ৩ বিএনপি থেকে নির্বাচিত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। নির্বাচন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মোটামুটি এখন বেশ আলোচনায়। রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে, আমরা একজন প্রার্থীর নাম ইতোমধ্যে জেনেছি, যেটা আপনাদের জোট থেকে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, এবং বিএনপি দুটো মনোনয়ন ফর্ম কিনেছে। এখন পর্যন্ত আমরা তাদের নাম জানতে পারিনি, তবে বহুল আলোচিত যে নামটি সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তার নাম শোনা যাচ্ছে। আমি আপনাদের কাছে একটু জনাব বাতেন, আপনার কাছেই প্রথমে একটু জানতে চাই যে মোটামুটি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সংসদে রয়েছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তারপরেও আপনারা প্রার্থী দিয়েছেন, অনেকটা পরাজয় হবে এমনটা, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনটা কিছুটা প্রকাশ্যই যেহেতু ৭০ অনুচ্ছেদের বিষয়টি আছে, তারপরে আপনারা প্রার্থী দিয়েছেন কর্নেল অলি আহমেদকে। এবং এটা কি আসলে আপনারা জেনেই দিয়েছেন না এটা কোনো কৌশল? মানে ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতাকে যারা শুনছেন এই টক শো। আমরা সকলেই জানি গত ২-৩ দিন থেকে এটা বেশ একটা আলোচ্য বিষয় যে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং শিডিউল ঘোষণা করা হয়েছে। তো রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে। তো সেই হিসাবে বর্তমান সংসদে, ত্রয়োদশ জাতীয় সংসদে এখন ৩৪৯ জন সংসদ সদস্য আছে, প্রায় 2/3 মেজরিটি আছে সরকারি দল, সেটাই বলছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তো তাদের যে মনোনীত প্রার্থী তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটা মোটামুটি নির্ধারিত, মানুষ জানে। কিন্তু তারপরেও 11 দলীয় জোটের পক্ষ থেকে একজন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে সকলে মিলে আলোচনা করে। সেটাও আমরা জানি তিনি একজন বরেণ্য মুক্তিযোদ্ধা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দীর্ঘদিনের সহযোগী। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিলেন, কয়েকবার মন্ত্রী ছিলেন, সম্ভবত 3 বার সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, 6 বার সংসদ সদস্য ছিলেন। এবং আরও একটি বিষয় হলো উল্লেখযোগ্য যে রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে বাংলাদেশের যে কয়েকজন রাজনীতিবিদ আছেন, এর দিক থেকে, সুনামের দিক থেকে বা চারিত্রিক বৈশিষ্ট্য, নৈতিকতা, তিনি তাদের একজন স্পষ্টভাষী ব্যক্তি, মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, অনেক কিছু। তো তাকে আমরা প্রার্থী নির্বাচিত করার পিছনে অথবা নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে আমি যদি মনে করি দুটো বিষয় আছে বিবেচনায়। এটা আমাদের যখন তার নাম ঘোষণা করা হয় সে সময় বিরোধী দলের চিফ হুইপ তিনিও ব্যাখ্যা করেছেন, বিভিন্ন জন বলেছে, আমরাও বিভিন্নখানে টক শোতে বলেছি। সেটা হলো প্রথমত গণতান্ত্রিক চর্চা। দীর্ঘদিন রাষ্ট্রপতি নির্বাচন হয় না, একতরফাভাবেই
রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছে। মানে এই পদে বেশিরভাগ সময় একজন প্রার্থী ছিল এবং একজন তিনি প্রার্থী নির্বাচিত থাকে এবং হয়েছেন। তিনি হয়েছেন। তো আমরা বিভিন্ন দিক থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের কিছু ব্যতিক্রম আছে। এবারে যে বিরোধী দল আছে আমি মনে করি তুলনামূলকভাবে শক্তিশালী বিরোধী দল অতীতের তুলনায়, এবং এবারের যে সংসদ সেই সংসদও কিন্তু যথেষ্ট ভাইব্র্যান্ট আমি মনে করি, মানে কার্যকর এবং একটা ভিন্ন প্রেক্ষাপটে আসলে বিভিন্ন বিভিন্ন ইস্যুতে আমরা বিরোধী দল হিসেবে সরকারের বিভিন্ন ইস্যুতে সমর্থন দিয়ে যাচ্ছি। যেখানে আমরা মনে করি সরকারের সমালোচনা করা দরকার সেখানে আমরা সমালোচনা করছি। আপনারা জানেন শুরুতেই কয়েকবার আমরা ওয়াকআউটও করেছি। তো সব কিছু মিলিয়ে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরগরম পরিবেশের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হোক, এটা আমরা চেয়েছি। গণতান্ত্রিক চর্চা বা ধারাকে অব্যাহত রাখার মানে গণতান্ত্রিক ধারাটি অব্যাহত থাকুক। আরেকটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, সেটা হলো এই বিষয়টাও যেন আলোচনায় আসে। যদি জুলাই সনদ বাস্তবায়িত হতো তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনটা আরও গুরুত্ববহ হতো। জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের যে ৭০ ধারা আছে, যে ধারার মধ্য দিয়ে একজন সংসদ সদস্য বা যে ধারার কারণে একজন সংসদ সদস্য তার দলীয় সিদ্ধান্তের বাইরে তার সমর্থন দিতে পারে না, এটা আমরা সবাই একমত, সব রাজনৈতিক দল একমত, শুধু এখন না, দীর্ঘদিন ধরেই একমত যে এই ধারাটা থাকা উচিত না। কিছু কিছু ক্ষেত্র বাদে, অর্থ বিল বা এই ধরনের কিছু ক্ষেত্র বাদে এই অধিকারটা একজন সংসদ সদস্যের থাকা উচিত। কারণ একজন সংসদ সদস্য তো শুধু দলের অন্ধ আনুগত্য করবে এইটা কাম্য নয়। একজন সংসদ সদস্য স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এটি কাম্য। যদি এটা না থাকতো তাহলে হয়তো বা একটা সাসপেন্স থাকতো, কে হচ্ছে, হ্যাঁ কে হচ্ছে। কারণ ওলি আমরা মনে করি অনেক ভালো প্রার্থী হিসেবে ভালো, বিএনপি যাকে দেবেন তিনি অবশ্যই ভালো প্রার্থী হবেন। তারপরেও হয়তো কর্নেল ওলি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, এমনও হতে পারতো যে কিছু সমর্থন তিনি সেখান থেকে পেতেন যেহেতু গভর্ন ব্যালটে, অথবা নাই বা পেলেন, কিন্তু সম্ভাবনাটা ছিল, বা একজন ভোটারটা চিন্তা করতে পারতো আর কি। তো সেটা হয়নি, যেহেতু জুলাই সনদ বাস্তবায়িত হয়নি। বাট ভবিষ্যতে যদি, যেহেতু বিএনপি বলছে যে তারা, বা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জুলাই সনদ তারা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, যদি এই বাস্তবায়ন করে সংবিধানের ৭০ ধারা যদি সংশোধন হয়, বাতিল হয়, তাহলে হয়তো ভবিষ্যতে সেই সুযোগটা আমাদের থাকবে। সব কিছু মিলিয়ে বিরোধী দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভালো সিদ্ধান্ত। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাক। এই বিষয়টাও আলোচনা হচ্ছে যে একজন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে কিন্তু স্বাধীনভাবে ভোট দিতে পারছে না। মানে একটা ভোট আসলে মানুষ তাদেরকে দলের পক্ষ থেকে সতর্ক করা হোক বা না হোক, এটা আলোচনায় চলে আসছে, মিডিয়ায় আসছে। আমাদের মাননীয় চিফ হুইপকে প্রশ্ন করা হয়েছিল, বলেছেন বিপক্ষ দিতে পারবে কিনা, তিনি বলেছেন না, দিলে তার সংসদ সদস্য যাবে। তো এই বিষয়গুলো আলোচনায় আসলো, মানুষ জানলো, দেশের মানুষ জানলো। আমার মনে হয় এই বিষয়ে একটা সচেতনতার সৃষ্টি হলো মানুষের মধ্যে, যে এরকম একটা ধারা আমাদের সংবিধানে আছে। মানে ভোট দেওয়া হচ্ছে কিন্তু আপনি কোথায় ভোট দিচ্ছেন সেটা মানে জেনে যাচ্ছে, আপনাকে বাধ্য করতে হচ্ছে, আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু জনাব কামরুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। বিএনপির প্রার্থী এখনো স্পষ্ট না, অর্থাৎ ঘোষণা করা হয়নি, কিন্তু আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দুটি ফর্ম কেনা হয়েছে, আগেই বললাম সেটি। এখন কাল বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে, সেইখানে কি, এবং কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়, সেই অর্থে কালকেই হয়তো জানা যাবে যে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে। তার আগে আপনাকে একটু বলতে চাই, যে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি হন, সেক্ষেত্রে আরও একজনের নামও আমরা শুনতে পাচ্ছি, যদিও সেটি ক্ষীণ, দলের অন্যতম আরেক স্থায়ী কমিটির সদস্যের নামও শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, মির্জা ফখরুল একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ইতিমধ্যে রয়েছেন, দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন,
মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে 3টি শূন্যতা তৈরি হবে। বিএনপি মহাসচিব পদে নিয়োগ দিতে হবে নতুন করে, এলজিআরডি মন্ত্রণালয় অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ করতে হবে, এবং ঠাকুরগাঁও যে আসনে তিনি নির্বাচন করেছেন সেখানে আরও একটি উপনির্বাচনের বিষয় রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আসলে বিএনপি কোন অবস্থানে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জায়গায়? বিএনপি জাতীয়তাবাদী দল তার সঠিক একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে, রাজনৈতিক চর্চার মধ্যে দলীয় গঠনতন্ত্রের উপর ভর করে যেটা করা উচিত সেই সঠিক জায়গায় সে অবস্থান করছে। তো আপনি আজকে যে প্রশ্নগুলো করলেন, এই প্রশ্নের উত্তর যদি আজকে আমি দিয়ে দিই তো পরীক্ষার কালকে আপনার টকশো যদি থাকে আপনার প্রশ্নগুলো কি হবে আছে না? তাহলে আমরা জানতে পারবো, মানুষ যারা আজকে দেখছে তাদের। না, আমি যদি আমাকে বলেন, যেহেতু আমি দলের কর্মী, যতটুকু আমি জানি। আপনি একজন ভোটার, কিন্তু রাষ্ট্রপতি হ্যাঁ, আমরা ভোটার, দুজনই ভোটার, আমরা ভোটার। তো আজকে যদি এখন আমি বলে দেই সবগুলো উত্তর, তো কালকে আপনার টকশোটার কোনো মানে আমেজ থাকবে না, ইস্যু থাকবে। হ্যাঁ, থাকবে না। মানুষের একটা কল্পনা, একটা সাসপেন্স, কি হবে না হবে। তো আমার মনে হয় যে আপনি প্রতিটা জিনিসে আপনিও জানেন, হয়তো আমার মুখ থেকে আপনি বের করতে চাচ্ছেন, তো প্রতিটা প্রশ্নের উত্তর আমার কাছাকাছি, যেহেতু আমি সিকিউরিটি মেম্বার না, পুলিশের মধ্যে আমি নেই, কিন্তু সবগুলো উত্তরই মোটামুটি আমি কাছাকাছি আমি বলতে পারবো। সেটা হলো সবচেয়ে খুশির ব্যাপার যে গণতন্ত্রের এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দুজন প্রার্থীর নামই আমি এখানে উল্লেখ করব। একজন হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটা আমাদের দল থেকে, যেহেতু ইতিমধ্যে আপনি 2টা ফর্ম শুনেছেন বা একজনের নাম আপনি বলেননি, এটা শোনা যাচ্ছে, যদি দুটাও হয় কোনো অসুবিধা নেই। আমি ওই নামটা বলতে পারি, মানে আপনি নজরুল ইসলাম খানের নাম শোনা যাচ্ছে, ওইটা আমার নাম আপনি যাই হোক, সেইখানে আমরা যে নিয়মটা জানি সেটা যেই কিনুক, যদি একটা ফর্ম যদি কোনো মানে যদি ভুল হয়, 2টা ফর্মের একটা ফর্ম যদি গৃহীত হয় এবং এখানে যদি নির্ভুল থাকে, তাহলেই ওই দলের মনোনয়নটা গৃহীত হবে। সেটা 2টা বা হ্যাঁ ততদিক এটা নিয়ে এখানে আলোচ্য বিষয় না। তবে আমরা মোটামুটি আজকে আমরা যে যতটুকু আমরা জানলাম বা যতটুকু দেখেছি, এটা আমাদের একজন প্রার্থী হবে। সবচেয়ে আনন্দের এবং খুশির ব্যাপার গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমের জন্য, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আমাদের দলের প্রার্থী হন, এবং আজকে যেটা বাতেন ভাই বললেন, একজন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব যারা স্বাধীনতাকে স্বীকার করেন, এবং দুজনেরই স্বাধীনতা সংগ্রামের একটা ইমেজ আছে, ওই আমাদের প্রেসিডেন্ট পদে এই দুজনকেই এই দেশ স্বীকৃতি দেয়। দেশের সার্বভৌম মানচিত্রের জন্য সবারই এই দুজনের অবদান আছে। তো সেই ক্ষেত্রে আমরা দুজনকে স্বাগত জানাই। আর কালকে বা আমাদের 20 তারিখে যে ইয়াটা হবে, আমাদের নির্বাচন হবে, সেইখানে ইনশাল্লাহ যার যার প্রার্থী ওই দলের সংসদের মধ্যে যে ভোটাভুটিতে হবে সেই পাশ করবে, এবং সেই বাংলাদেশের পরবর্তীতে 23তম যে রাষ্ট্রপতি সেই নির্বাচিত হবে। এটা হলো আমার প্রথম উত্তর। সেকেন্ড হলো, উনি একটা মানে যে মন্ত্রণালয়ের দায়িত্বে, অবশ্যই উনি যখন এটা উনি পদত্যাগ করবেন, পদত্যাগ করার পরেই তো ওনার এই রাষ্ট্রপতি পদের উনি ফর্মটা কিনবেন। সেইখানে পরবর্তীতে দল যাকে মাননীয় তারেক রহমান বা ওনাদের যে মন্ত্রিপরিষদের বিবেচনায় এই এত বড় একটা বাস্ট একটা মন্ত্রণালয়, অবশ্যই অন্য কাউকে সেখানে দায়িত্ব দেওয়া হবে। তারপর মহাসচিব পদ হবে। সেখানে আমরা গঠনতন্ত্র যেটা আসে, সেই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নাম এখানে আসবে। মানে আমাদের তো যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত হিসেবে ওনার নামটা গঠনতান্ত্রিকভাবে ওইটা আসার কথা, গঠনতন্ত্র হিসেবে আসবে, উনি থাকবেন কাউন্সিল হওয়া পর্যন্ত। সেটাই বলছি। আর কাউন্সিলের মধ্য দিয়ে কাউন্সিলররা যাকে নির্বাচিত করবেন সেটি হবে দলের পরবর্তী মহাসচিব। সুতরাং এখানে কোনো সংকট বা এই নিয়ে মানে আজকের কোনো সাসপেন্স আমি আপনাকে দিতে পারবো না। আর আগামীকালের মধ্যে এই টকশোর মধ্যে দিয়ে আপনারা সমস্ত কিছু ডিসক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে আরও একটা, ওনার যেহেতু মহাসচিবের পদটি খালি হবে, এলজিআরডি মন্ত্রণালয়ে সেইটা নতুন করে মন্ত্রী আসবে, সেখানে যদি বাইরে থেকেও আসতে পারে বা মন্ত্রিসভার মধ্যে হতে পারে, কিন্তু একটি পদ তো নতুন করে আবার বিশাল বাস্ট একটা মানে খুব ইম্পর্টেন্ট। তো এলজিআরডি মিনিস্টার
সারা বাংলাদেশে অবকাঠামোগত যে আমাদের উন্নয়নটা, এখানে তো এটা খালি থাকবে না। কিন্তু আরেকটা বিষয় যেটি জনাব বাতেন বলতে চেয়েছেন যে আসলে ভোটটা যে প্রকাশ্যে মানে জুলাই সনদ হলে বলছিলেন যে এটা হতো, মানে আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা জেনে যাচ্ছে, মানে এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান কিনা? আমরা তো মানে আগের পদ্ধতিতে আছে। পরে তো আমরা তো একটা আমার জুলাই সনদ ওনারা যেটা বলেছেন, যদি অধ্যাদেশটা ওইভাবে পাশ হতো তখন হিডেন কিছু ভোট ওনারা অনুমান করছেন। কিন্তু আমি মনে করি ধানের শীষের প্রতীক নিয়ে আমি জয়যুক্ত হলাম, আমার বিবেক কি বলবে, আমার তারেক রহমান, আমার জাতীয়তাবাদী দল, যারা আমাকে ধর আমি এমপি হিসেবে এখানে প্রতিষ্ঠিত হলাম, আপনার সাথে পরিচয় নিয়ে আমি কথা বলছি, আমার কি লয়ালিটি তো আমার পার্টিতে দেখাতে, ইমানদারি তো দেখাতে হবে। সেইখানে উনি যেটা বলতে হলে ভালো হতো, মানে হলে অনেকদিন বিএনপিতে ছিলেন, কিছু ভোট টানতে পারতেন, এটা হচ্ছে এখন ওনাদের একটা জিনিস না, সুযোগ থাকতো ভাই, একটা জিনিস ওনারা এখন দাবি করতে পারে যে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি অবশ্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনি তো সম্মুখ সমরে ছিলেন না, আমরা তো ওটাকে অস্বীকার করবো না। বাট আমাদের সবচেয়ে যে মুক্তিযোদ্ধাকে ওনারা সিলেক্ট করেছেন, স্বাধীনতাকে স্মরণ করে এই মুক্তিযোদ্ধাকে আফল করার জন্য এই ধরনের একটা প্রার্থীকে যে ওনাকে দিল, এই জন্য আমরা বাতেন ভাইকে ধন্যবাদ জানাই। 12 আগস্ট অর্থাৎ আজ সকালে সাভারের একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ অর্থাৎ লাল কষ্টে পেঁচানো প্রেসার কুকার উদ্ধারের পর বোমা ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। এছাড়া এর আগের দিন 11 আগস্ট সাভারের শ্যামপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জেএমবির একজনকে আটক করা হয়েছে এবং আজকে দেশের বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি যে এই রকম বোমা সদৃশ বেশ কিছু উদ্ধার করছে এবং কয়েক জায়গায় বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে। প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলোকে আমি জনাব বাতেন আপনার কাছে যদি জানতে চাই, আপনি তো একজন সাবেক কর্নেল এবং এই বিষয়ে আইন শৃঙ্খলার অবনতিকে আপনি আসলে কিভাবে দেখছেন এবং এই হঠাৎ করে এসে এই ধরনের বিভিন্ন স্থানে এই ধরনের বস্তু পাওয়ার বিষয়টা কোনো উদ্বেগ তৈরি করে কিনা এক, আপনারা দ্বিতীয়ত আপনারা বিরোধী দলে আছেন, আপনারাও এক ধরনের আন্দোলন করছেন সরকার বিরোধী, সরকারের সাথে সংসদে আছেন, আবার বাইরে এসে কিন্তু আপনারা জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা বিষয়ে আপনারা আন্দোলনও করছেন মাঠে, তাই তো? আপনাদের এই আন্দোলনের সুযোগে বা সুযোগটাও কেউ নিচ্ছে কিনা সেটাও কি আপনারা সেই বিষয়টি বা এটা দায় কি আপনাদেরও আছে কিনা এই বিষয়ে, এটার জন্য কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। আমরা সকলেই জানি যে বিগত 5ই আগস্ট 24 সালের 5ই আগস্ট স্বৈরাচার যে সরকার প্রধান, যাকে আমরা সহজেই ফ্যাসিস্ট হাসিনা বলে জানি, তিনি এই দেশ ছেড়ে পালিয়েছিলেন। তো 5ই আগস্টকে কেন্দ্র করে বিগত ফ্যাসিবাদী সরকার এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ যে দল, তাদের একটা তৎপরতা ছিল, সেটাকে কেন্দ্র করে দেশে এক ধরনের একটা উত্তেজনা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও যথেষ্ট সতর্কতা ছিল, রাজনৈতিক ময়দানেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথাবার্তা ছিল, কিছু তৎপরতাও ছিল। এবং আপনি যে বোমা সদৃশ্য বস্তুর কথা বললেন সাভারে, আপনারা হয়তো আপনিও জানেন যে ওই 5ই আগস্টের ইমিডিয়েট আগে পরে মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনেও এই ধরনের পাওয়া গেছিল, যদিও পরবর্তীকালে দেখা গেছে যে সেগুলো বোমা নয়, অন্য কিছু। তো এগুলো একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা তো আছেই ফ্যাসিবাদী পতিত সরকারের। তারা তো চেষ্টা করবেই, তারা চাবে যে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলে তারা একটা সুবিধা নিতে পারবে এবং বাইরে থেকে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। 5ই আগস্টকে কেন্দ্র করে আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা একটা বক্তব্য তার প্রচারিত হয়েছে, সেখানে অনলাইনে এই দেশের পরিচিত রাজনীতিবিদদের অনেকে সম্পৃক্ত ছিল। এটা কোঅর্ডিনেট করছে সম্ভবত প্রাক্তন শিক্ষামন্ত্রী নওফেল। শেখ হাসিনার যে ভয়েসটা ছিল সেটা তার নিজের কিনা সেটা যদিও শিওর না, এআই দিয়ে করাও হতে পারে,
বা সব কিছু মিলে দুই দেশের সরকারের, ভারত সরকার বাংলাদেশ সরকারের মধ্যে সবাই তো ছিল, মানে আপনি যে নৌফলের কথা বললেন, আরো অনেকেই ছিল অনেকেই মানে ছিল। সেক্ষেত্রে আপনার কেন মনে হয়েছে যে এআই দিয়ে করতে পারে, মানে যেখানে ওনার দেখা যাচ্ছে আওয়ামী লীগের যেহেতু নেতারা ওনার ছবি আছে। দেখায়নি, ওনার ছবি দেখায়নি বা উনি কি অবস্থায় আছেন, নানান কথা আছে কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে, ইভেন তার জীবিত থাকা না থাকা নিয়ে নানান ধরনের কথাবার্তা আছে। আমরা ধরে নিলাম উনি জীবিত আছেন, শারীরিকভাবেও সুস্থ আছেন, হয়তো ভয়েসটা তার নিজেরও হতে পারে, বাট বিষয় সেটা নয়। বিষয় হলো যে একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, সেই সুযোগে আমাদের দেশে না সেই সময়টা তো sabotage শেষ, করার মতো, সেই সময়টা তো শেষ হয়ে গেছে, যেটা আপনি 5 আগস্ট হ্যাঁ, গণঅভ্যুত্থানকে, হ্যাঁ, কিন্তু এরপরে এখন মানে আমি হচ্ছে। বলছি এটা ধারাবাহিকতা থাকতে পারে আরও। যেমন এটা তো আমি মনে করি একটা ডিসেম্বর সামনে একটা ঘোষণা আছে, ডিসেম্বরে ফিরে আসবে, এমন হইতে পারে। এটা ফিরে আসবে বলেনি, তিনি বলেছেন যে তিনি দেশের জনগণ চাইলে তিনি আসবেন, হ্যাঁ, হ্যাঁ। এবং ডিসেম্বরে একটা মুক্তিযুদ্ধ বা বিজয়ের মাস, এটি উল্লেখ করেছেন। মানে এই ধরনের একটা ডিসেম্বরে উত্তেজনা আসবেন। বজায় রাখতে পারে। আগস্ট মাসটা নানান কারণে একটা সেন্সিটিভ মাস ছিল আমাদের বিগত সরকারের আমলে, বিশেষ করে সব কিছু মিলে। আপনার এটা দ্বিতীয় অংশ, যেটা বিরোধী দল যে আন্দোলনটা করছে সেটার কারণটা তো খুব সুস্পষ্ট। সেটা আমরা সংসদেও বলেছি, সংসদের বাইরে সংবাদ সম্মেলনেও বলেছি, এবং জনগণের কাছে যেহেতু আমাদের জুলাই সনদের বাস্তবায়ন করার কথা ছিল, যে অধ্যাদেশগুলো ছিল তার মধ্যে প্রধান প্রধান কতগুলো অধ্যাদেশ সংবিধান সংস্কার সংক্রান্ত, এবং সাংবিধানিক সংস্থাগুলো যেমন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ইত্যাদি গঠন সংক্রান্ত যে সংস্কার প্রস্তাবগুলো ছিল, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতির একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই অধ্যাদেশগুলো ল্যাপস হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি আছে তারা বাস্তবায়ন করবে, অধিকতর শক্তিশালী আকারে বা গ্রহণযোগ্য আকারে তারা উপস্থাপন করবে বলে সংসদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু তারপরে এই বিষয়টা বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দল মনে করে যে জনগণকে জানিয়ে রাখা উচিত। এই জন্য তারা দেশব্যাপী সফর করেছে, যে সরকারকে এই মুহূর্তে আনস্টেবল করা বা সরকারের পতন ঘটানো, এই ধরনের লক্ষ্য নিয়ে এই আন্দোলন হচ্ছে না। এই আন্দোলন হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখার জন্য, জনগণের কাছে সমসাময়িক পরিস্থিতিকে তুলে ধরার জন্য। বিএনপি নেতারা কিন্তু বেশ সময় বলেছেন আপনাদের এই সময়ে এই আন্দোলন অন্য কাউকে সুযোগ দিচ্ছে কিনা, অর্থাৎ, এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যে কিন্তু বেশ কয়েকবার বলেছেন যে আন্দোলনকে তো রাজনীতির মাঠ, আন্দোলনকে আন্দোলন করার সময় এসেছে কিনা 5 মাসে, আন্দোলনকে ডিসকারেজ করার জন্য এটা সরকারের পক্ষ থেকে বলতেই পারে। আপনি যেটা মনে হয় এখন জিজ্ঞেস করলেন যে 5 মাসের মাথায় আন্দোলন করার সময় আসছে কিনা, হ্যাঁ, আমরা তো প্রথম মাসেই আন্দোলন করছি, কারণ প্রথম মাসেই তো এগুলো ল্যাপস হয়ে গেছে। সংসদের প্রথম মাসেই তো এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেছে। কাজেই ওই সময় আমরা সংসদে আন্দোলন করেছি, সংসদে যতটুকু বলা সেটুকু বলেছি, ওয়াকআউট করেছি। সংসদের বাইরে এসে আমরা সংবাদ সম্মেলন করেছি, আবার যে সংসদে যোগদান করেছি, জনগণকে সম্পৃক্ত রাখার জন্য চলমান প্রক্রিয়ার সঙ্গে যেটা করণীয় সেটা আমরা করেছি। কাজেই এইটার সুযোগ তো নিতেই পারে, মানে সরকারি দল, বিরোধী দল ছাড়াও তো এই দেশকে নিয়ে, মানে আমরা জানি আমাদের যে প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কিছু না কিছু টানাপোড়েন তো আছে। তো সেদিক থেকেও হতে পারে। আপনি যে জেএমবির কথা না কার কথা বললেন, অতীত একবার সারা দেশব্যাপী জেএমবি, এই বিএনপি সরকারের আমলেই সারা দেশব্যাপী ওই জর্দার কোর্টের বোমা হামলা করেছিল। তো জর্দার কোর্টের বোমা হামলা করে তো সরকার পতন করানো যায় না। তো এরকম ইমেচিউর কাজ হয়তো কারো দ্বারা প্ররোচিত হয়ে বা বেনিফিটেড হয়ে করতে পারে এই সুযোগে। আমরা বুঝেছি। আমরা জনাব, তাহলে আপনার এই আলোচনা ধরে একটু জনাব কামরুজ্জামান রতনের কাছে একটু জানতে চাই। আমরা শুনেছি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার এক
বক্তব্যে বলেছেন যে যারা দেশকে এখন অস্থিতিশীল করতে চায় একটা চক্র, উনি নাম বলেন নাই, তারা আসলে বিগত ফ্যাসিবাদকে সুযোগ করে দিচ্ছে, মানে তাদের সময়কে বা সেই সময়গুলোতে। এর আগে তিনি বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তৃতীয় পক্ষ আইন শৃঙ্খলার অবনতি করার জন্য, এবং এই মুহূর্তে বিরোধী দল যখন তিনি বলছেন যে 5 মাসের মাথায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাঠে নামার জন্য সেই রকম পরিস্থিতি বা সরকারকে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি, এবং যখন সরকার একটা দোদুল্যমান অবস্থা, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থান শেষ হয়ে কিন্তু খুব বেশি দীর্ঘ সময় কিন্তু এই সরকার বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, কিন্তু এরপরে এই সরকারের খুব বেশি কিন্তু সময় পায়নি। সেই অবস্থায় আপনার কাছে কি মনে হচ্ছে যে এখনই কি সেই বিষয়গুলো বা এই আইন শৃঙ্খলা অবনতি 5 আগস্টকে ঘিরে, সামনে ডিসেম্বরে একটা ঘোষণা, একটা সংবাদ সম্মেলন শেখ হাসিনার, সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা এসব আইন শৃঙ্খলা অবনতির? গণতন্ত্রের ভিত তখনই মজবুত হয় যদি গণতন্ত্রের চর্চার মধ্যে সরকারি দল এবং বিরোধী দল সমভাবে সেটাকে ভ্যালুস দেয়, এবং ওইটার উপর যে আমার করণীয় কি, যদি সরকারের কোনো ব্যর্থতা থেকে থাকে, সরকারের যদি কোনো রাষ্ট্রের কোনো অসঙ্গতির মধ্যে যদি সরকার ঢুকে যায়, তখন বিরোধী দল বিরোধী করে। এটা তো গণতন্ত্রের একটা সৌন্দর্য, একটা চর্চার মধ্যে এটা। যেমন এই যে প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনা শুরুটা আপনারা করলেন, আমরা করলাম, আমরা তো জানি এটা রেজাল্ট কি হবে, তারপর একজন প্রার্থী দিয়েছেন, গণতন্ত্র চর্চার মধ্যে আসছেন, এটা ওয়েলকাম। তো এখন যে কোনো ইস্যুতে আপনি বাংলাদেশে যে কোনো একটা ইস্যু তৈরি করার জন্য তো জনগণের কাছে তো আপনাকে এজেন্ডা দিতে হবে যে এইটা শাসক দল বা যারা দায়িত্বে আছে তারা এই কাজে ব্যর্থ। তারপরে যদি সংসদের ভিতরে এবং বাহিরে কোনো যৌক্তিক কোনো যদি রাজনৈতিক একটা যদি পরিস্থিতি তৈরি করতে পারে, সেটা রাজনৈতিক কাঠামো একটা, মানে রাজনৈতিক কাঠামো বলতে কি, আমার সাংগঠনিক ভিত থাকবে, সেই সাংগঠনিক ভিতের সাথে জনগণের সম্পৃক্ততা থাকা লাগবে। এখন বোমার সাদৃশ্য কোথায় কি পাওয়া গেল? আমরা অতীতে দেখেছি যেটা মানে বিভিন্ন বোমার সিরিজ অফ বোমার হামলা এটা হয়েছে, এবং আমরা আজকে বলতে তো দ্বিধা নেই, ওটা এই দেশে শাসন ক্ষমতায় যাওয়ার জন্য এই উদীচীর হামলা বলেন, রমনা বটমূলে বলেন, এখন কিন্তু সবই কিন্তু ডিসক্লোজ হয়ে যাচ্ছে আসল ঘটনাগুলোর মূলে কি হচ্ছে। এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং একটা জঙ্গিবাদের তকমা দিয়ে জাতীয়তাবাদী দলকে বিএনপি থেকে কিন্তু ক্ষমতাচ্যুত করেছে। তো এখন আবার সেই বিএনপি জনগণের ভোটে আবার ফিরে আসছে। তো তারেক রহমান যেই কথাটা বলেছে যে ষড়যন্ত্র যারা করছে তারা ওই গণতন্ত্রের জন্য মানে বিরুদ্ধে কিন্তু এই ষড়যন্ত্রটা করে থাকতেই পারে। রাজনীতি যেমন রাজনীতি একটা চলমান একটা আবহমান কাল থেকে রাজনীতি যেরকম চলবে, আবার রাজনীতির বিরুদ্ধেও কিন্তু একটা ষড়যন্ত্র সবসময় থাকবে। কিন্তু জনগণ যদি সংখ্যাগরিষ্ঠর একটা মতামত যদি একটা ভালো কিছুর জন্য, সার্বভৌম বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রামের কাফেলার মধ্যে যদি সবসময় সুদৃঢ় অবস্থান থাকে এবং জনগণের সাপোর্ট যদি ওই দল এবং ওই রাষ্ট্রের যারাই দায়িত্বে থাকবে তাদের শাসন ক্ষমতার মধ্যে জনগণের আস্থা বিশ্বাস যদি থাকে, এইরকম দুইটা বোমা সাদৃশ্য কোথায় পাওয়া গেল, কে কোথায় বোমা মারল, হ্যাঁ আনস্টেবল করতে পারে বা আতঙ্কিত করতে পারে, বাট আখেরে এটাতে কোনোভাবেই ওই রাজনৈতিক দলের বা যারা এটা মোটিভেটেড হয়ে এই কাজটা করে, এটা আসলে এটা গণতন্ত্র চর্চাও না, এবং যারাই এই কাজটা করে আমার মনে হয় ঘোলা পানি দিয়ে মাছ শিকার করার জন্য চেষ্টা করতে পারে। কিন্তু এই জুলাইয়ের পরে যেটা হয়েছে সরি, আমার মনে হয় এই ধরনের ফুসকা ফাসকা বা একুটা দিয়ে গণতন্ত্রের কিচ্ছুই হবে না। জনাব রতন, আমরা কিন্তু জুলাইয়ের পরে দেখেছি যে আপনারা এবং এনসিপির সাথেও কিন্তু হবিগঞ্জ, সিলেটে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে একেবারে প্রকাশ্যে কিন্তু মারামারি, এরপরে ছাত্রদল শিবিরের মধ্যে হয়েছে। মানে আপনি কিভাবে এটা একদম নিশ্চিত করে বলেন যে মানে আপনারা নিজেরা এখনো পর্যন্ত স্থির আছেন বা কোনো বিশৃঙ্খলা করেননি উভয় সরকার এবং বিরোধী দল? আচ্ছা, আপনি গ্রামের কথা আছে যে 10টা পাতিল এক জায়গায় থাকলে একটু ঠুয়াঠুই হয়, শুধু কথা। আপনার 20টা ডিম একটা ঝুড়িতে রাখেন, ওইখানেও দেখবেন যে এটা নাড়াচাড়ার মধ্যে দিয়ে বা মিসেন্ডিলিং এর কারণে হতে পারে। কিন্তু আপনি দেখেন এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রদল, আপনি যাই দেখেছে এটা কি ধারাবাহিকভাবে কি স্টপ হয়নি? আপনি কি মনে করেন এটা জাতীয়তাবাদী দলের যে প্যারেন্টস, জাতীয়তাবাদী দল তার অঙ্গ ছাত্রদল, এটি কি বিএনপি কি বলেছে ছাত্রদলকে এটা করতে? বা যা হয়েছে এইটার জন্য কি বিএনপি কি কাউকে কোনো সাপোর্ট দিয়েছে? দলীয়ভাবে আমরা এই ধরনের নিরুৎসাহিত না, এটাকে আমরা
হতে দেব না, এইটাই তারেক রহমানের মানে রাজনীতি। সুতরাং আমরা মনে করি যে আমার আদর্শ আছে, আমার সামনে বিভিন্ন তো দেখেন কর্মসূচির মধ্যে একটা সরকারের কাজটা কি, আমরা তো কোথাও তো বসে নেই, মারামারি করলে তো দেশ আগবে মানে এগোবে না। আর আমি রাষ্ট্রের দায়িত্বে আছি, আমি চাবো রাষ্ট্রটাকে স্টেবল রাখতে। যদি কোথাও ছাত্রদের মধ্যে অনৈক্য বা কোনো ভুল বুঝাবুঝিকারীটা হয়ে থাকে, আমরা এই নিন্দনীয় কাজটাকে তো আমাদের দলীয় আদর্শ হতে পারে না, এবং এইখানে আমরা এটাকে এন্ডোর্সও করব না এবং এটাকে সাপোর্ট না করে যারাই দলের সিদ্ধান্তের বাইরে, সেটা ছাত্র শিবির হোক ছাত্রদল হোক, রাষ্ট্রকে আনরেস্ট করতে যারা এটা করবে, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে এই ধরনের অপকর্মকে এবং আইনের যে বিরুদ্ধাচরণ যেটা করা হচ্ছে, আইনের মানে এটা ব্যত্যয় যেটা হচ্ছে, এটাকে কখনই আমার জাতীয়তাবাদী দল এবং মাননীয় প্রধানমন্ত্রী কখনো প্রশ্রয় অতীতও দেন নাই এবং ভবিষ্যতে তিনি দেন নাই, কিন্তু আপনাদের এইটা সুযোগ কেউ নিবে না বা হতে পারে না, যেটা যেমন একটা ঘোষণা আছে কিন্তু ডিসেম্বরে ফেরার, সেক্ষেত্রে আপনি ডিসেম্বর পর্যন্ত যান কেন? সামনে তো 15ই আগস্ট আছে, 21শে আগস্ট আছে, ওদের এটা একটা আবেগী জায়গা। ওরা তো চাবে যে এই ধরনের, শুনেন আপনি কর্মীদেরকে কখন, আপনি যখন পলায়ন করে আমি দেশ থেকে চলে গেলেন, কর্মীদেরকে এইভাবে একেবারে মানে বিপদের মধ্যে কি মহাসমুদ্রে ভাসিয়ে রেখে গেলেন, ওই কর্মীদেরকে আবার একটু চাঙ্গা করতে বা তাদের মধ্যে একটা ভবিষ্যৎ একটা থিম দিতে, আমি তো আর বাতের মেয়ের কাছে বলতে পারবো না যে ওনার শারীরিক অবস্থা এরকম, উনি দৃশ্যমান না। উনি তো আমাদের সালাউদ্দিন ভাই কি বলেছেন, দেখিলাম না তোমাকে, বয়স শুনলাম, এটা এই দিয়ে করে বর্তমান পর্যন্ত। আমি ওইটা বলতে চাচ্ছি না। আপনি দেশ থেকে পালিয়ে গেছেন, আপনার কোনো মরাল থেকে আপনি কর্মীদেরকে, এটা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বা ভবিষ্যতে 15ই আগস্ট 21শে আগস্ট দিয়ে উনি কি গণতন্ত্রের চর্চার জন্য কোনোদিন উনি এই মুখ বাংলাদেশে বলছে যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না বেগম খালেদা জিয়াকে। এইভাবে বাংলাদেশকে যখন গণতন্ত্রের জন্য যখনই এগোয়, এই দলটা কখনই বাংলাদেশের স্বাভাবিক কোনো রাজনৈতিক কার্যক্রম করতে দিতে চায় না, অতীত ভবিষ্যতে চাবে না। কিন্তু আমরা যারা সচেতন, আমরা যারা দেশকে ভালোবাসি, গণতন্ত্রকে আমরা ভালোবাসি, এই মানুষগুলো আমরা সবাই এক হয়ে 15ই আগস্টের সুতা দিয়ে হোক, 21শে আগস্টের সেন্টিমেন্ট দিয়ে তারা যদি আনরেস্ট বা ওই যে সুদূর প্রসারী কি ডিসেম্বরে কি হবে দেখি না, আমরা তো আছি। আমরা দেখবার এরকম অনেক বাগাড়ম্বর আমরা অতীত দেখেছি। আমার মনে হয় এইরকম আনরেস্ট বা দু একটা কিছু এটা করতেই পারে, কিন্তু এটা যে কেউই করতে পারে। আপনি যদি মনে করেন সারা বাংলাদেশ আপনি যে আপনার বিভিন্ন একদিনে 500 কত জায়গায় কি হয়েছে, এটা কি মনে করেন এটা অর্গানাইজ ছিল না? অবশ্যই ছিল, বাট ওইটা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীন সার্বভৌম ওটা কোনো ম্যাটার করে? আমি মনে করি এরকম আওয়ামী লীগের মতো বিএনপি সরকারের প্রশাসন কি এখন অতটা শক্তিশালী আছে? আমরা অবশ্যই, প্রশাসন তো থাকবেই, প্রশাসনের পাশাপাশি আমরা মনে করি আমার এলাকায় সব জায়গায় প্রত্যেকটা আমরা যারা নেতৃবৃন্দ যারা যার যার এলাকায় আছি সবাই সচেতন এবং সবাই সতর্ক। আর প্রশাসন তো আবার পরের সাবজেক্ট। আমি যদি সাংগঠনিকভাবে আমি শক্তিশালী হই কোনো জায়গায় এই ধরনের উকিঝুঁকি বা এই 2-4টা এই ফুটফাট করে, আমার মনে হয় না তাদের আপনার কাছে কি এটা মনে হয় না যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে সহযোগিতা চাওয়ার পরেও ভারত সরকারের, এবং আমরা দেখেছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরে বলেছেন যে এটার উত্তর ভারত দেবে, যে তারপরেও সেখানে তিনি সংবাদ সম্মেলনের মতো বিষয়টা করতে পারলেন বা বাংলাদেশের অনুরোধ রাখেননি, এমন একটা বিষয় কি মনে হচ্ছে না আপনার? আপনি শুনেন, এই যে দীনেশ ত্রিবেদী আসলেন আবার ওইখানে গেলেন, আপনি কি মনে করেন এখানে দুতিয়ালি বা তারা তাদের ভুলের জায়গা থেকে সরে এসে এই সরকার সে গণতন্ত্রের সরকারের সাথে তার টাই আপ করে সব কিছু স্বাচ্ছন্দ্যে এই গণতন্ত্রকে রান করাবার জন্য? কারণ আপনি দেখেন ওই পার্শ্ববর্তী দেশটার সাথে কোন দেশে তাদের সাথে ভালো সম্পর্ক আছে। আমার মনে হয় এই যে আমার দেশের সাথে একটা সুদীর্ঘতার বর্ডার, এই বাংলাদেশে আরস্টেবল থাকলে আমার মনে হয় না এই দেশের অন্তত পার্শ্ববর্তী ওই ভারতের তাদের কোনো আখেরে কোনো লাভ হবে। এমনি আমাদের দেশে মিসট্রাস্টের জায়গায় এই দেশটা চলে গিয়েছে, কারণ আমরা তো এখনই বিভিন্ন ক্ষতের মধ্যে আছি। আমরা তো দেখেছি কিভাবে ভোট ছাড়া এই শাসক গোষ্ঠীকে তারা কিভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে বাড়তে দিয়েছে, তাদেরকে এই অপকর্ম করার এবং দেশ থেকে লুণ্ঠন করে এই দেশটাকে ফোকলা করার জন্য এই আমার বন্ধুপ্রতিম দেশ তারা কিন্তু এই কাজটা করেছে। আমার মনে হয় they should repented for their past। আচ্ছা, আমি তাহলে যা করেছে অতীতের জন্য তাদেরকে অনুশোচনার মধ্যে আসা উচিত। আমি জনাব বাতেনকে আপনার এই প্রশ্নটা গেছে, আসলে কি অনুশোচনার মধ্যে আসবে বা আসছে? তিনি দাবি করেছেন যে তারা একটা অনুশোচনার মধ্যে আমাদের প্রতিবেশী, সেটাই তো বললেন তিনি যে তারা তাদের এটা দুরাশা হবে।
তাদের আশা করতে মধ্যে দোষ কি? আমি তো এত না, বড় একটা না, দেশকে তো মানে আমি মানে এক হোস্টাইল করে তো আমি দেশ রান রতন করবো ভাই, না বা ভাই, করতে চাবো না। দুরাশাও কিন্তু আশা। আপনি আশা করতেছেন, Hope for the best. আপনাকে আপনাকে সাধুবাদ তিনি জানাই। বলছেন যে ত্রিবেদীর আলোচনা এবং পরে ফিরে যাওয়া এই আলোচনাগুলোর না, মধ্যে দিয়ে আগের একটা- সেই জায়গায় নেই, আমার মনে হয় না তারা তাদের তিনি ভুল সেটা বুঝতে মনে করেন পেরেছে। কিনা, আমি এই না, জন্যই এটা আমরা আশা করি যে হোক। এখানে অ্যাকচুয়ালি এই আলোচনাগুলো তো হয়তো উনি সরকারি দলের সদস্য হিসাবে কোনো কিছু হেন্স পেলেও পেয়ে থাকতে পারেন। সাধারণভাবে তো এটা নিয়ে কোনো আলোচনা নাই যে আলোচ্য বিষয়ে অ্যাকচুয়ালি কী ছিল, বা ওই ধরনের কোনো স্টেটমেন্টও আসে নাই কোনো পক্ষ থেকে। বাজারে বরং বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, যার যে ধরনের মনে হচ্ছে সেই ধরনের কথাবার্তা বলছে। আমি আপনার যে প্রথম প্রশ্নটা ছিল, এর আগের প্রশ্নটা, জি। ওই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিই। এটা আপনি যেটা আশঙ্কা করেন, এটা আমিও আশঙ্কা করি। আমি কিন্তু সেটা হলো যে এই সার্বিক পরিস্থিতির সুবাদে কেউ কোথাও উস্কানিমূলক কিছু করছে কি না। পরশুদিন একটা ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চারুকলা অনুষদের আয়োজনে এখানে একটা চিত্র প্রদর্শনী হয়েছে। জি। সেখানে চারুকলা বিভাগের পক্ষ থেকে এখানে সকলের জন্য উন্মুক্ত ছিল। সবাই জমা দিয়েছে। 80টি চিত্রকর্মকে বাছাই করা হয়েছিল। তার মধ্যে প্রদর্শনীর জন্য একটা চিত্রকর্ম ছিল 71 এবং 24কে তুলনা করে, তাও আবার দাড়িপাল্লা, অন্য কোনোভাবে কিন্তু তুলনা করা যেত। দাড়িপাল্লার 71, দাড়িপাল্লার দুপাশে 71 এবং এক পাশে 24 রাখা 24-এর হয়েছে। পাল্লাটা ভারী। এখন 24 এবং 71 নিয়ে 24 আমাদের আর 71 কি আসলে তুলনা করার মতো আমি কিছু? বলি, অনেক কথা হয়েছে। আমাদের যারা এখন আমরা তুলনা করতে চাই না, আমাদের অনেকেই এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে। ওই সময় আবেগে বলে থাকুক, চিন্তা ভাবনা করে বলে না, থাকুক, এটা তো আসলে মুক্তিযুদ্ধের সাথে এটা না, আমি আমার কথাটা শেষ জি, জি, করতে দেন। নিশ্চয়ই। 71 71 আমরা বরং বলতে পারি যে ধারাবাহিকতা এই উপমহাদেশে ব্রিটিশের হাত থেকে মুক্ত হওয়ার বিশাল একটা ধারাবাহিক আন্দোলন আছে। তারপরে আসলো 47-এর পর থেকে 71 পর্যন্ত ধারাবাহিক আন্দোলন আছে, ত্যাগ তিতিক্ষা আছে। 71 থেকে আসলো 24, আমরা সরাসরি 24-এ ধরি। এর মাঝেও আরো গণতান্ত্রিক আন্দোলন মাঝেও রয়েছে, আছে, 75 আছে, 90, জি, হ্যাঁ। 75 আছে বা 90 আছে, আন্দোলন আছে। এগুলো তো আমরা করেছি সজ্ঞানে, আমরা সক্রিয়ভাবে করেছি। আমরা মোটা দাগে কোনোটাকেই অস্বীকার করতে পারি না। মানুষ কখনো কখনো তুলনা করে, সেটা আবেগের বশবর্তী হয়ে বা কারো অ্যানালাইসিসে। এটা হ্যাঁ, এখানে একটা কষ্ট আছে। 71-এ যে জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম এবং যারা স্বাধীনতা আন্দোলনের দাবিদার, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই ব্লেমটা আমি সকলকেই দিচ্ছি, ইনক্লুডিং বিএনপি। সকলকে দিচ্ছি এই জন্য যে আমরা ব্যর্থ হয়েছি এই 71-এর যে চেতনা, আমাদের 71-এর চেতনা কি, একটি ন্যায় সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সেইটা প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ হয়েছি। সবচেয়ে বড় বিষয় ছিল যে যার নেতৃত্বে 71-এর স্বাধীনতা আন্দোলন হয়েছিল, তিনি এই গণতান্ত্রিক মূল্যবোধকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছিলেন। আমি খুব স্পষ্ট ভাষায় স্বীকার করতে আমার কোনো আপত্তি নাই। বরং সেখান থেকে একজন সামরিক পোশাকধারী ব্যক্তি হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চাকে অনেকে সমালোচনা করে, তিনি ইউনিফর্ম পরে পার্টি করছেন, এটা করছেন, সেটা করছেন। সব কিছু সত্ত্বেও তিনি যে কাজটা রেখে গেছিলেন, তিনি একটা মুক্ত অর্থনীতি দিয়ে গেছিলেন, তিনি একটা গণতান্ত্রিক পরিবেশ দিয়ে গেছিলেন। কিন্তু তারপরেও কি পরবর্তীকালে আমরা কি এই আমাদের স্বাধীনতার যে আসল উদ্দেশ্য, সেটা কি সফল হয়েছে? হয় নাই। মানুষের মনে কষ্ট আছে। সেই কষ্টটা দূর করার জন্যই মানুষ আশা করেছিল যে 24-এর মধ্য দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তি আসতে পারে। তো আমি আমার ওই কথা ফিরে যাই, বাট এটা কোনো কিছুতে তুলনীয় নয়। না, 71 তো আমাদের জন্ম পরিচয়। এটা নিয়ে যখন জন্ম পরিচয়। আমি এই প্রসঙ্গটা শেষ করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে একটু তাড়াতাড়ি যখন করবেন। কমপ্লেন হলো, অভিযোগ হওয়ার পর তারা এটা যাচাই বাছাই করলো এবং তারা এটার গুরুত্ব বুঝে ছবিটা সরিয়ে ফেললো, কর্তৃপক্ষ একটা বিবৃতি দিল। এই ছবিটা এঁকেছিল এটা, এবং রাজনৈতিক কালচারের অংশ হিসাবে এটাকে একটা ছাত্র সংগঠনের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হলো।
কিন্তু এই ছবিটা এঁকেছিল দীপ্ত দীপন দেবনাথ নামে একটা ছেলে। এখন এখানে তো কেউ কেউ মনে করতেই পারে যে দাঁড়িপাল্লাকে মাধ্যম হিসেবে সিলেক্ট করা, 24কে ভারী দেখানো, 71কে হালকা দেখানো, এটার মধ্যে তো কোনো উস্কানি থাকতেই পারে, উস্কানিমূলক চিন্তা থাকতেই পারে, 71 অস্বাভাবিক আপনাদের নয় কিন্তু। জি 71 হয়তো আপনাদের অবস্থান নিয়েও নানান প্রশ্ন আছে, সেই আমরা প্রেক্ষাপটগুলো এখানে সেটা আমরা যেটা বলার সেটা তো বলি, আমাদের তো একটা বক্তব্য আছে। আপনাদের 71 অবস্থান কিন্তু তো ওইখানে তো আমরা বক্তব্য বিপক্ষে। ওইখানে ওইটা তো আমরা করি নাই, আরেকজন করছে। কিন্তু তিনি কেন 71কে ছোট করলেন, তিনি কেন ছোট করতে যায় দাড়িপাল্লাকে বেছে হাইলাইট করলেন? এটা তো একটা উস্কানিমূলক কাজ হতেই পারে। আপনি যেটা শুরুতেই বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কোনো অস্থিরতার সৃষ্টির চেষ্টা করতে পারি কিনা, এই প্রশ্ন তো থাকতেই পারে এবং এটা থাকবেই রাজনীতিতে। এজন্য সরকারকে, আমার আরেকটা কথা আছে এই প্রসঙ্গে, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি সরকারকে আরেকটু যত্নশীল হওয়া দরকার। আমরা একটা কথা সকলেই জানি যে পুলিশ একটা ট্রমার মধ্য দিয়ে একটা সময় পার করেছে, সেখান থেকে কিন্তু পুলিশ ওইভাবে শির দ্বারা শক্ত করে দাঁড়াতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, এই দিনাজপুরের একটা থানায় ঢুকে একজন পুলিশকে সরাসরি থাপ্পড় মেরেছে। যদিও তাকে দল থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, বাট এই পরিস্থিতিটা কতদিন চলবে যে থানায় ঢুকে পুলিশকে মারা যেতে পারে? আর একজন ওসি বলতেছে থানা তো তোমাদের। এই পরিস্থিতিতে থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এই দায়িত্ব সরকারের। পুলিশের ওইটুকু শক্তি থাকতে হবে, মানসিক মানে আপনি মনে করছেন পুলিশের ওই শক্তি এখনো আসেনি? যদি থাকতো, মানে যে ভদ্রলোক একজন ইন্সপেক্টরকে মারছে, এসআইকে, ওখানে ইউনিফর্ম পরা আরো 2-3 জন দাঁড়িয়েছিল, জি জি, তারা কিন্তু প্রতিবাদ করে নাই। জি, আমরা বুঝতে পেরেছি। আমরা শেষের দিকে আছি, আমি 1 মিনিট আপনাকে দিতে পারবো, আর বেশি না। সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের, যুব দল এবং ছাত্র দলের মধ্যে আপনি হয়তো দেখে থাকবেন এক ধরনের মারামারি হয়েছে, এবং উনি যে গত 3 দিন আগে যুবদল ছাত্র দলের খুব রাতে হয়েছে একটা চাঁদাবাজি, নিজেদের ইনার এবং রক্তাক্ত হয়েছে। জি, আমার কাছে সামনে, হ্যাঁ, ঢাকা কোন এক জায়গায় আহত হয়েছে, ঢাকা কলেজের এখানে, ঢাকা কলেজের এখানে। জি, আমি সেটাই বলছি। তো এই বিষয়গুলো তো আছে সেখানে, নিজেরাই যখন এই অবস্থায় আছেন, সেখানে ছাত্র শিবিরের সাথে মাঝে মাঝে হচ্ছে, এবং তিনি যে সংখ্যাগুলো করেছেন যে পুলিশ এখনো আসলে আগের জায়গায় আসতে পারেনি, তাহলে এই ঘটনাগুলো এবং এই ঘটনা নিজেরাও তো আপনারা নিজেদের মধ্যে এবং বিরোধী দলের সাথে, এবং পুলিশ যেখানে শক্তিশালী নয় তার পাশে, তাহলে এই ঘটনাটি আরো প্রসারিত হতে পারে, মানে আইন শৃঙ্খলা আরো নিচের দিকে চলে যেতে পারে না যদি সবাই আপনারা? এই 2-1টা ইনসিডেন্ট, এটা সার্বিক আমার ব্যর্থতা, আমি স্বীকার করবই না। কারণ আমার রাষ্ট্র যখন দায়িত্বটা একটা সরকার নেয়, এটার মধ্যে বিভিন্ন উপসর্গ বা ব্যাড এলিমেন্টস এখানে ইফেক্টিভ কাজ করতে পারে। বাট আমি এতটুকু বলি, সরকারের দৃঢ়তা এবং সরকারের যে উদ্দেশ্য, সেটা তো নিজের দলের ভিতরে হোক, ইনার কনফ্লিক্ট কখনই আমার দল তো কখনই অ্যাকসেপ্ট করবে না। তো আমার ঘরের মধ্যেও তো আমার সন্তানরা মারামারি করতে পারে, সেজন্য এই সংসারের বাবা মার অস্তিত্বকে আমরা বিলীন করে দেবো? আমরা যে কথাটা এক বাক্যে আমি বলতে চাই, 71-এর মানচিত্র আমার আইডেন্টিটি, আপনারা বলেছেন আমার জন্ম পরিচয় নিশ্চয়ই, তার সাথে আমার এই ঠিকানা বিশ্বের মানচিত্র যদি এই বাংলাদেশ নামক দেশটা তো 71 আমাকে দিয়েছে, অবশ্যই এইটার সাথে পরবর্তীতে কোনো ব্যক্তি বা কোন দলের অপকর্মের জন্য পরবর্তী আরেকটা স্বাধীনতার বিভিন্ন অধিকারের যে আন্দোলন, সেটার নামে তো 24, এই 24টা তো আমার এক ব্যক্তির বা দল। আজকে যদি ওই ফেসিস, যদি এই অপকর্মগুলো, এই ফেসিস যদি মানে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে দেশটাকে না নিয়ে যেত, তার মানে এটা কি? 71-এর সাথে এই 24 বা অন্য কোনো আমার এক্সাম্পল টানার কোনো সুযোগ পেতাম? আমার 71 আমার পরিচয়, 71 আমার ঠিকানা। ওই ঠিকানার মধ্যে আমি যখন বসবাস করি,
ওইখানে আমি যদি অপকর্ম করি, যেটা করেছে 17 বছর মানুষকে অধিকার হারা করেছে, এবং ওইখানের যার যে দলের বা যে ব্যক্তিগুলোর সফলতা সেটাকে তো আমরা আপহোল্ড করি, কিন্তু এইটা কখনোই আমার 71-এর চেতনার সাথে তুলনাই করব না। এখন যেই কারণে আমি মনে করি 24 হয়েছে, এই 24-এর চেতনাকে আমরা সবাই মিলে ধারণ করতে হবে, এবং এইটাকে গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশের জন্য এইটা আমার একটা গুড এক্সাম্পল, যেটার মধ্যে সমস্ত মানুষের আস্থা এবং বিশ্বাস থাকে। আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব কর্নেল বাতেন এবং কামরুজ্জামান রতন, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের আয়নায় সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।